স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আমজনতার শাসন কায়েমের নামে রাজনীতির মাঠ উত্তপ্ত। এর জোরে দেশ জুড়ে শুরু হয়েছে এক ধরনের অচলাবস্থা, যার জন্য দুর্ভোগে পড়েছে সেই সাধারণ মানুষই। তবে যখন যারা ক্ষমতায় আসেন তারা হয়ে ওঠেন বড় বেশি দলমুখী, তাই জনগণের শাসন প্রতিষ্ঠা এখনো অনেক দূরের পথ। এসব নিয়ে আজকের আলোচনা গণতন্ত্রের মন্ত্র। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক মোহাম্মদ এ আরাফাত। স্বাগত আপনাদের। ফেরদৌস হোসেন, প্রথমেই জানতে চাইব যে এই যে আন্দোলনটা চলছে বা আন্দোলনের যে প্রকৃতি, সেটি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি কিভাবে দেখছেন জিনিসটা? এক নম্বর হচ্ছে আন্দোলন চলছে, এটা আর হচ্ছে আন্দোলনের প্রকৃতি। একটা বিষয় আমি বলি একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেটা হলো যে বাংলাদেশ হলো আন্দোলনের দেশ। আপনি দেখবেন যে বাংলাদেশের সমস্ত পরিবর্তনই, মানে প্রধান প্রধান পরিবর্তনগুলো, সমস্ত না বললেও তার বেশি সংখ্যকই এসছে কিন্তু আন্দোলনের মাধ্যমে। যে কারণে বাংলাদেশের রাজনীতির সাথে আন্দোলন শব্দটি খুবই অঙ্গাঙ্গিভাবে যুক্ত। পাশ্চাত্য দুনিয়ায় বা উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে, আমরা প্রচলিত অর্থে আমি বলছি কথাগুলো, ওই ক্রিটিক্যাল জায়গায় আমি এখনো যাব না, এখানে দেখা যায় যে আসলে আন্দোলন হয় না তা না। সেখানে আন্দোলন হয়, যেমন ধরেন ধর্মঘট হয়, শ্রমিকরা আন্দোলন করে, বা কোনো মানবাধিকার সংগঠন আন্দোলন করে কোনো ইস্যুকে কেন্দ্র করে, ইত্যাদি। আর আমাদের এই উপমহাদেশের আন্দোলন, এটা সবসময় দেখা গেছে যে বিরোধী দল সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। এটা আমাদের এক ধরনের রীতিতে পরিণত হয়েছে এবং গত ৪৩ বছরের যদি আমরা ইতিহাস দেখি তাহলেও কিন্তু আমরা একই চিত্র পাব। যেমন স্বাধীনতার পরপর যখন আওয়ামী লীগ ক্ষমতাসীন হলো, তখন কিছু বামপন্থী সংগঠন, জাসদ, এরা সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। ৭৫ পরবর্তীকালে যখন জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়, তখন সেই জিয়াউর রহমানের সরকারের বিরুদ্ধেও আওয়ামী লীগ এবং অন্যান্য অনেক দলই তারা আন্দোলন করেছে। পরবর্তীতে আপনার খালেদা জিয়া এসছে, পরবর্তীতে আপনার এরশাদ এসছে। এরশাদ আসার পরে এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, বাম দল এরা মিলেই আন্দোলন করেছে। এরপরে খালেদা জিয়া এসছে, তার বিরুদ্ধে আওয়ামী লীগ জাতীয় পার্টি আন্দোলন করেছে, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি মিলে আন্দোলন করেছে। ইস্যু এক এক সময় এক একটা ছিল। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, তার বিরুদ্ধেও আন্দোলন বিএনপি করছে, বা অন্যান্য দল কম বেশি ছোটখাটো তারাও আন্দোলন করছে। তার মানে আমরা যদি আমাদের রাজনীতির ইতিহাস দেখি, বা আমাদের রাজনীতির ইতিহাসকে যদি আমাদের দাঁড় করাতে হয়, তাহলে দেখা যাবে যে রাজনীতির ইতিহাসের সাথে আন্দোলনের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এখন যদি ব্যাপারটা এরকম হয়, যেমন দেখেন যে এখনো আন্দোলন হচ্ছে, তার মানে আমি যেটা বলবো যে অতীতের, আমি আন্দোলনের নেচার নিয়ে পরে আসছি, অতীতের যে রাজনীতির ধারাবাহিকতা, আমি যে কথা বললাম যে আন্দোলন এবং রাজনীতি বা রাজনীতি এবং আন্দোলন এর যে অঙ্গাঙ্গী সম্পর্ক, এটা সেই ধারাবাহিকতা এখনো আমরা লক্ষ্য করছি। এগুলো এক। ২ নম্বর, আপনি আরেকটি প্রশ্ন আমাকে করেছেন, সেটা হলো যে এই আন্দোলনের নেচার বা ধরন। আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এই কারণে এই বক্তব্যটা দিয়ে নিলে বোধহয় ভালো হয়। যে আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, এটা আমি একটা মার্কসিয়ান টার্ম ব্যবহার করবো এখানে, যে বা অন্যান্য ওয়েস্টার্ন কিছু পলিটিক্যাল সায়েন্টিস্টও অবশ্যই এই টার্মগুলো ব্যবহার করেছেন, যে যদি বিদ্যমান পক্ষগুলোর মধ্যে মানে ব্যবধানটা বা বিরোধটা শ্রেণীগত হয়, তার মানে হলো
যে একটা শ্রেণীকে উৎখাত না করলে আরেকটা শ্রেণীর বিকাশ ঘটছে না বা ঘটার সুযোগ নাই, সেই ক্ষেত্রে ওই আন্দোলনটা সংঘাতের রূপ নেয় বা সশস্ত্র রূপও লাভ করে, বৈপ্লবিক আন্দোলনের দিকে টার্ন নেয়। আর যদি ব্যাপারটা এমন হয় যে না, মৌলিকভাবে একটা শ্রেণীরই বিভিন্ন অংশের মধ্যে ওই দ্বন্দ্বটা ক্রিয়াশীল, তাহলে সেই ক্ষেত্রে সেই আন্দোলনগুলো সাধারণত প্রতিযোগিতায় রূপ নেয়, ওটা সংঘাতে যায় না। এবার আমি কতগুলো ছোট্ট ছোট্ট কতগুলো উদাহরণ দিই আপনাকে। যেমন ধরেন হুতু তুৎসি সোমালিয়াতে, একটা ট্রাইব আরেকটা ট্রাইবের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এটা ট্রাইবাল সোসাইটিতে হয়। ক্লাস কনফ্রন্টেশন যেখানে থাকে সেখানেও এটা হয়। কিন্তু আমি যে কথা আগেই বলেছিলাম যে ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে কিন্তু এটা আস্তে আস্তে কমে এসছে, তারা কম্পিটিশন করে। তো বাংলাদেশে এটা হয় না কেন? আওয়ামী লীগ বিএনপির মধ্যে তো শ্রেণীগত ডিফারেন্স আমি কিছু দেখি না, লিডারশিপেও না, এবং তাদের মৌলিক আর্থসামাজিক প্রোগ্রামের মধ্যেও না। কিছু কিছু পার্থক্য আছে, কিন্তু মৌলিক জায়গায় তো ডিফারেন্স নেই। তাহলে এটা হয় কেন? এইটা আমার মনে হয় কি, যেটার একটা সমাজতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক, নৃতাত্ত্বিক গবেষণা হওয়া দরকার। এই মুহূর্তে আমার কাছে রেডি কোনো উত্তর নাই। আচ্ছা, অবশ্যই এটা গবেষণা হওয়া প্রয়োজন এবং এই গবেষণাটা জরুরি, কারণ আমাদের কাছে অনেক আমি এখানে তাহলে আপাতত শেষ করি নাকি? হ্যাঁ, অনেক প্রশ্নেরই আসলে উত্তর খুব কঠিন। শামীম ভাই, আপনার কাছ থেকে একটু এই প্রসঙ্গেই জানতে চাইবো যে 5 জানুয়ারি আমরা দেখেছি দুটো দল দুই রকম কর্মসূচি ছিল, কর্মসূচি মানে উদযাপনটা দুই রকম ছিল। একই দিন একটা বিএনপি বলছিল গণতন্ত্র হত্যা দিবস, আওয়ামী লীগ বলছিল গণতন্ত্র রক্ষা দিবস। কিন্তু জাতীয় পার্টিও একটা বড় রাজনৈতিক দল, তাদের কোনো ধরনের কর্মসূচি আমরা দেখিনি। 5 জানুয়ারিটাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে এখন যে বিদ্যমান রাজনৈতিক সংকট, এতে আমাদের বর্তমান অবস্থান কিছুটা ইনোসেন্ট বাইস্ট্যান্ডারের মতো, আমরা নিষ্পাপ পথচারী হচ্ছে, আমরা দেখছি। এর বাইরে খুব বেশি কিছু করার ক্ষমতাও এই মুহূর্তে আমাদের নেই। 5ই জানুয়ারি নির্বাচনের অনেকগুলো সাফল্যগত দিক আছে, ব্যর্থতাগত দিক আছে। আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে এটা সাফল্য এই কারণে যে এর আগেও কিন্তু এরকম ইলেকশন করার চেষ্টা করা হয়েছে। 2005-6 সালে সমস্ত স্টেপ বাদ দিয়ে ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করে ক্ষমতা কনফার্ম করার জন্য যে ইলেকশন, সেটা বাংলাদেশে এই প্রথম না, এর আগেও হয়েছে। তবে পার্থক্যটা হচ্ছে এর আগে এটা সফল হয়নি, এবার এটা সফল হয়েছে। সেদিক থেকে এটা আওয়ামী লীগের একটি দলগত সাফল্য। ব্যর্থতাটা হচ্ছে যে এই ইলেকশনটা প্রমাণ করেছে জনগণ ছাড়াও ক্ষমতায় আসা যায়, জনগণের ভোট ছাড়া বা জনগণের অধিক ভোট ছাড়া খুব স্বল্প সংখ্যক ভোট দিয়েও ক্ষমতায় আসা যায়। 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ক্ষমতায় আসা যায়। এগুলো কোনোটাই ইললিগাল না, সবই সংবিধানের মধ্যেই আছে, একটাও অসাংবিধানিক না। তো এই জন্য এই সিচুয়েশনটাকে আমি বলবো ব্যর্থতা হচ্ছে, এটা একটা লেজিটিমেসি দিচ্ছে, কিন্তু একটা টাইরান্ট লেজিটিমেসি দিচ্ছে। অর্থাৎ আমি যেভাবে চেয়েছি সেইভাবে আমি বৈধতা অর্জন করে নিয়েছি, জোরপূর্বক বা কৌশলগতভাবে। বিএনপি সেখানে কৌশলগত ভুল করেছে ডেফিনেটলি। এখন তো আবার ফুটবলের সাথে তুলনা করা হচ্ছে, দেশের মানুষের 16 কোটি মানুষের ভাগ্য, গণতন্ত্র সবকিছুর সাথে তুলনা হচ্ছে ফুটবল মাঠের, যে আমরা খেলেছি, গোল দিয়েছি, ওরা গোল দিতে পারেনি। এনিওয়ে, সো দিস ইজ দ্য সিচুয়েশনটা। এটা টাইরান্ট একটা লেজিটিমেসি দিচ্ছে। আর গণতন্ত্র যেটা আছে আছে একেবারে নেই এটা বলা যাবে না, এটা হচ্ছে সামহাউ গণতন্ত্র, কার্টেলড, কন্টেন্ট অথবা বিভাজিত। এই সামহাউ গণতন্ত্র পৃথিবীর অনেক দেশেই থাকতে পারে। যখন স্টেট অফ ওয়ার আসে, যখন এমার্জেন্সি আসে, তখন কিন্তু গণতন্ত্র কার্টেল করে পৃথিবীর সব দেশের গ্র্যান্ড রাষ্ট্রনায়করাও কিন্তু এই সামহাউ ডেমোক্রেসি মেনটেন করেছে, স্ট্রিক্ট ডেমোক্রেসি মেনটেন করে নেই। বাংলাদেশে তো এখন কোনো ওয়ার নাই, ইমার্জেন্সি সিচুয়েশন নাই, তো আমরা তো এখন কমপ্লিট ডেমোক্রেসি চাবো অথবা সুন্দর ডেমোক্রেসি চাবো। আমরা কেন কার্টেল বা সামহাউ ডেমোক্রেসি নিয়ে আগাবো? যে কারণে দেখা যাচ্ছে যে আরেকটি জিনিস হচ্ছে বড় দুটি দলের মধ্যে চরম নিরাপত্তাহীনতা। অর্থাৎ একটি দল বিশ্বাস করে যে আমি ক্ষমতার বাইরে গেলেই আমাকে অন্য দলটি এত নির্যাতন করবে, এটি সহ্য করার ক্ষমতা আমার নেই, সুতরাং আমাকে ক্ষমতায় থাকতে হবে। এর সাথে যুক্ত হয়েছে থিওরি অফ ইলিমিনেশন, যেহেতু আমি ক্ষমতা ছেড়ে চলে গেলে আমার নির্যাতন হবে। ফুটবল বা খেলার একটা বড় নীতি আমরা দেখি যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেরকম ডিফেন্স কি নিচ্ছে মনে হয় সরকার? না, সেটা আমি একটু শেষ করে নিয়ে আমি বলছি যে ইলিমিনেশনটা হচ্ছে যে আমি থাকা অবস্থায় যদি আমি আরেকটা দলকে সম্পূর্ণ বিলুপ্ত করতে পারি, তাহলে আমার ক্ষমতা থাকাটা পাকাপোক্ত হবে। দুই পক্ষের মধ্যে কোনো আলোচনার আগ্রহ নেই। এই সিচুয়েশনটাকে অমর্ত্য সেন বলেছে ডিসকাশনলেস ইনজাস্টিস। এইটা এখন আমাদের সোসাইটিতে কমপ্লিটলি প্রেভেল করছে। এখন অফেন্সিভ যদি আপনি বলেন, অবশ্যই আমি বলবো 5ই জানুয়ারিতে বিএনপি এমন আহামরি কোনো প্রেশার ক্রিয়েট করতে পারেনি, যার কারণে সরকার বাধ্য হয়ে
আলোচনায় বসবে বা বাধ্য হয়ে সরকার ভেঙে দেবে, বাট একটা প্রভাবিত ইম্প্যাক্ট কিন্তু সারা দেশে পড়ে গেছে। সরকার নিজেই বাস ট্র্যাক সব বন্ধ করে দিয়েছে। সারা ঢাকা শহর ছাত্রলীগ বা সরকারের অঙ্গ সংগঠন এবং পুলিশ দিয়ে নিরাপত্তায় ঢেকে রেখেছে। তো সরকার তো কথায় কথায় বিএনপিকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করছে, আন্দোলন করতে পারবে না, কর্মী নাই, তাহলে মশা মারতে কামান দেখাচ্ছে তারা। বাট এটার ইম্প্যাক্ট কিন্তু কান্ট্রি ওয়াইজ হচ্ছে। দেশের 16 কোটি লোক কিন্তু এটা দ্বারা সামহাও প্রভাবিত হচ্ছে, একটা প্যানিক সিচুয়েশন হচ্ছে, এবং আমি মনে করি একটা আলোচনার প্রয়োজন এই মুহূর্তে সবাই অনুভব করছে। আরাফাত ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে গত কয়েকদিনই আমাদের মূল যে জানার বিষয়, আগ্রহের বিষয় ছিল সেটি গুলশানে একটি রাজনৈতিক কার্যালয় নিয়ে, এবং সেখানে বাংলাদেশের একটা বড় দলের প্রধান আছেন সেটা প্রথম 2 দিন একরকম ছিলেন, এখন আবার তার স্টেটাসটা একটু অন্যরকম, যে তিনি অবরুদ্ধ নাকি তিনি নিজেই সেখান থেকে যেতে চাচ্ছেন না। তো এই যে গুলশান কেন্দ্রিক বা গুলশানে খালেদা জিয়ার অবস্থানটা, এইটা আপনারা কিভাবে দেখছেন বা আপনি কিভাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগের আমাদের আলোচকবৃন্দ যে কথাগুলি বললেন তার রেফারেন্সে দু একটি প্রশ্ন, মানে দুটি বিষয় আলোকপাত করতে চাই। শামীম সাহেব সর্বশেষে যেটি বললেন যে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তাহলে মশা মারতে কামান ডাকার যে বিষয়টা দেখছি, এখানে দুটো দিক আছে। বিএনপি একদিক থেকে সাংগঠনিকভাবে এবং রাজনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা সব কম বেশি সবাই বলছেন এবং বিএনপির ওয়েল উইশাররাও বলছেন। কিন্তু বিএনপির আরেকটা দিক আছে যেটা আমার খুব ভয়ঙ্কর এবং ভয়ানক, এবং যেটার জন্য আপনার কামানি লাগবে, এবং সেটা হচ্ছে যে বিএনপির যে চক্রান্ত ষড়যন্ত্রের যে রাজনীতির যে চেহারা এবং তার ফলশ্রুতি হিসেবে মানুষের যে দুর্ভোগ, সেটাও আমরা দেখেছি। আপনার 2011 সালে মনে আছে ঢাকা শহরে কি ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, এক ধরনের ষড়যন্ত্রের চক্রান্তের যে পরিকল্পনা তাদের, তথাকথিত মুক্তিযোদ্ধা দল লোকজনকে একত্রিত করে ওরা ঢাকা শহরে কি সিচুয়েশন ক্রিয়েট করেছিল কাজে। এবং এই যে হামকি ধামকিগুলি আমরা দেখছি বিভিন্ন পর্যায়ে, ইভেন তারেক রহমান সাহেবেরও যে বক্তব্যগুলো আমরা দেখলাম, আর এছাড়াও তো আরো অন্যান্য অনেক কিছু আমরা দেখছি। 2014 5ই জানুয়ারি ইলেকশনের আগে 1 বছর আমরা দেখেছি, এবং তাদের সাথে যে জামাত শিবিরের যে গাঁটছড়া বাঁধা, তাদের যে কমন গোল অ্যান্ড কমন যে তাদের যে ফ্রেন্ডশিপের যে জায়গাটা, সেখানে তাদেরকে যেভাবে এদের সন্ত্রাসীদের ব্যবহার করছে, কাজে গোটা বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য আপনার এই কামান ডাকার প্রয়োজনটা পড়েছে। বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল, এই দুর্বল বিএনপিকে রাজনৈতিকভাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই সরকারি দলে, সরকারের যে দল আছে তাদের। বাট এই যারা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তারা চক্রান্ত এবং ষড়যন্ত্রের রাজনীতির নামে যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে, সেটাকে বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জায়গা থেকে চিন্তা করলে ভয় পাওয়ার প্রয়োজন আছে। এবং আমি সেই জায়গা থেকেই বলছি। আমি ইন্টারেস্টিং এই কথাটাই বলতে যাচ্ছিলাম, শামীম সাহেব কথাটা উঠালেন, তার সূত্র ধরে আমার সুবিধা হলো জিনিসটা প্লেস করতে। আর একটা জিনিস বলি, একেবারে শুরুতে ফেরদৌস ভাই খুবই ইন্টারেস্টিংলি একটা বিশ্লেষণ দিয়েছেন। ওনার বিশ্লেষণের সাথে আমি মোটামুটি একমত যে আসলে এটা একটু ঘেরে দেখা দরকার। মোটামুটি একই ক্লাসকে রিপ্রেজেন্ট করে দুটি দল, কিন্তু কেন এই সংঘাতের জায়গাটি, তার আগে উনি যে বিশ্লেষণ দিয়েছেন সবই ঠিক আছে, তবে হয়তো আরো গভীর বিশ্লেষণের প্রয়োজন আছে। কিন্তু আমার একটা ক্ষুদ্র আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি মনে করি একটা পার্থক্যর জায়গা কোথায়, যে কারণে সংঘাতটা হচ্ছে। এটা যে সঠিক আমি দাবি করছি না, আরো হয়তো গভীর বিশ্লেষণের প্রয়োজন আছে, গবেষণার। বাট আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা এরকম, আমি যতটুকু পর্যবেক্ষক হিসেবে দেখছি বা মনে হচ্ছে যে মূল জায়গাটা হয়ে গেছে কি, আরাফাত ভাই, আমরা মনে হয় পর্যবেক্ষণটা যদি নিতে চাই তাহলে একটু সময় দেওয়াই উচিত। আমার কাছে খুব বেশি সময় থাকবে না বিরতির আগে। আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার পর্যবেক্ষণ আমি কন্টিনিউ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের বাংলাদেশে যাচ্ছে টিভি।